এই ননদ বৌদি ঝগড়ার মধ্যে কিন্তু ফেসে গেছে আমাদের বেচু। দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছে বেচুর মতন কি বলবো লোভী মানুষ দেখতে পাচ্ছে যে কন্ট্রোভার্সি করে এরকম ননদ বৌদিরা কন্ট্রোভার্সি করছে এবং কন্ট্রোভার্সি করে প্রচুর ভিউজ ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে। তো বেচুর মনে তো আঘাত লাগবেই। বেচু তো চাইবেই যে বেচু কন্ট্রোভার্সি করুক। বেচু তো চাইতেও তাই, একমাত্র কন্ট্রোভার্সি কি বলবো রাজা হয়ে থাকতে, যে আমি কন্ট্রোভার্সি দেবো এবং আমাকে নিয়েই সবাই ভিডিও করবে। বেচু তো কোনোদিনও ভাবেনি যে হপুত করে ওই বৌদি এবং ননদ চলে আসবে এবং বেচুর ভিউজটা ইনকাম করে নিয়ে চলে যাবে, সেটা তো বেচু কোনোদিনও ভাবেনি। এটা আশাতে বেচুর মাথায় বাজ পড়েছে। এত ভিউজ দেখে তো বেচু জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই কারণে বেচু বসে পড়েছে কন্ট্রোভার্সি করতে। গতকাল দুটো ভিডিও করেছে, দুটো ভিডিওর মধ্যে দুটো ভিডিওর যে বিষয়টা, দুটো ভিডিওর বিষয়টাই ভীষণ পরিমাণে সেন্সিটিভ। আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এসেছি, কিন্তু বেচু কানুপাত বিন্দু মাত্র করেনি। বেচু কানুপাত করবেন না, না না, তখন তো টিনা ছিল বিক্রি করার জন্য, তখন তো টিনার ফোকলার রেকর্ডিং ছিল বিক্রি করার জন্য, টিনা ফোকলার ফটো ছিল বিক্রি করার জন্য, টিনার ভয়েস রেকর্ড ছিল বিক্রি করার জন্য, আরও তো কেস খামারি বিক্রি করাই হয়েছে। তারপরে তো ছেলে আছে, সেটাকে তো করেইছে। তা এখন কি করবে? এখন তো বিক্রি কিছু করতে হবে, এখন সমস্ত কিছু তো বিক্রি করা হয়ে গেছে এবং ওই পাশ থেকে তো ননদ বৌদি এসে ঝেঁটে নিয়ে চলে যাচ্ছে সব ভিউজগুলো। তো বেচুকে তো কিছু করতে হবে। বেচু বসে পড়ছে কন্ট্রোভার্সি করতে। হ্যাঁ, এবং কন্ট্রোভার্সি করছে, সাথে সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আবার নিন্দাও করছে। মানে ভাবতে পারছে যে বেচুর প্রতি সবাই যাতে একটু সজাগ হয়, বেচুকে যেন একটু অ্যাটেনশন দেওয়া হয়, বেচুকে নিয়ে যেন কোনো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করে। সেই কারণে খুঁচিয়ে কিন্তু বেচু কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে। এটা কেউ বুঝুক আর না বুঝুক, যারা কন্ট্রোভার্সি করে তারা তো ভালো মতন বুঝে গেছে বেচু কেন এই কাজগুলো করছে। যাই হোক, বেশি দুটো বিষয় নিয়ে আলোচনা করবো, অবশ্যই আলোচনা করবো। দুটো ভিডিও নিয়ে আলোচনা করবো, যে দুটো ভিডিওতে দু রকম আলো বিষয় দিয়েছে আর কি বেচু কন্ট্রোভার্সি করার জন্য। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, আমি হয়তো সর্বশেষ কন্ট্রোভার্সি কি এটা, যেটা বেচুকে নিয়ে আগের দিনের ভিডিও এখন করতে বসেছি, তোমরা আগামীকাল পাবে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে রাখি ভিডিও শুরু করার আগে, যে আমাদের এই পৃথিবীতে ঠাকুর যেরকম পাঠিয়েছে, সেটা ঠাকুর পাঠিয়েছে। আমি মনে করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্মগ্রহণ, যে যারা করেছে, প্রত্যেকটা মানুষের জন্মগ্রহণের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে, কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। এবং ঠাকুর যেইভাবে পাঠিয়েছে, যেরকম পাঠিয়েছে, সুন্দর হোক, কানা হোক, খোড়া হোক, দেখতে ভালো হোক, অপরূপ সুন্দর হোক, সুন্দরী হোক, কর্মঠ হোক, যেরকম পাঠিয়েছে, ঠাকুর কিন্তু নিশ্চয়ই কোনো উদ্দেশ্যের জন্য পাঠিয়েছে। আমি এটা বিশ্বাস করি। উদ্দেশ্য যেদিনকে শেষ হয়ে যাবে, এখান থেকে কিন্তু সবাইকেই বিদায় নিতে হবে। তো ঠাকুর যেখানে পাঠিয়েছে, ঠাকুর যেখানে ডিসাইড করে পাঠিয়েছে, যেরকম রূপ দিয়ে পাঠিয়েছে, সেখানে হস্তক্ষেপ করা আমাদের মতন তুচ্ছ মানুষের কোনো প্রয়োজনই নেই, আমি মনে করি। কিন্তু কিছু কিছু দর্শক রয়েছে যেটাকে নিয়ে ভীষণ পরিমাণে কটাক্ষ করতে খুব বেশি ভালো লাগে, খুব বেশি ভালোবাসে, যে কে কিরকম দেখতে, কে কতটা বাজে দেখতে, কে কতটা সুন্দর দেখতে, কে কতটা মোটা, কে কতটা রোগা, কে কতটা কালো, কে কতটা ফর্সা। মানে আমি ভাবি কি, এইসব দর্শকগুলো আছে না, এদের শব্দ ভান্ডার নেই। কারণ তারা যদি নেগেটিভ কমেন্টও করে, তাহলে কিন্তু শব্দ ভান্ডারের প্রয়োজন রয়েছে, কিন্তু তাদের মধ্যে সেই শব্দ ভান্ডারটা নেই। সেই জন্য তাদের শিক্ষাটা এখান থেকে বোঝা যায়, সে কি করে শুধুমাত্র বডি শেভিং করে, তার শারীরিক গঠনের উপরে এবং রূপের উপরে নির্ভর করে কিছু একটা কমেন্ট করে দিয়ে চলে যায়। যার এই কমেন্ট দেখলে বোঝা যাবে সে কতটা শিক্ষিত, তার পরিবার কিরকম, তার মানসিকতা কিরকম। দেখো, আমরা মানুষকে দেখতে পাই না, আমাদের কমেন্ট বক্স যারা কমেন্ট করে, আমরা কিন্তু তাদেরকে দেখতে পাই না। তাদের কমেন্ট তাদের মানসিকতার পরিচয় দেয়, এবং এই ধরনের মানুষগুলোর মানসিকতার পরিচয় কিন্তু তাদের কমেন্ট, বুঝতে পেরেছো? যাই হোক, এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা করলাম না, কিছু কিছু কমেন্টের আমি রিপ্লাই করলাম, হয়ে গেল। এবার তোমাদের আগে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। দীর্ঘদিন তোমরা ননদ বৌদিকে নিয়ে শুনছো, আমি ননদ বৌদিকে নিয়ে বিগত 3-4 দিন ধরে বলছি, কিন্তু বেচু তো মাঝখানে হারিয়ে যাচ্ছে। তো বেচু কি করেছে? বেচু আবার কন্টেন্ট দিতে শুরু করে দিয়েছে। তো কন্টেন্ট যখন দিচ্ছে, তখন তো আলোচনা করতেই হবে। ভীষণ সেন্সিটিভ ইস্যু একটা, সেটা হচ্ছে ওর মাকে ও খাটিয়ে মারছে। আচ্ছা, তোমরা সত্যি বলো তো, ও কি ওর মাকে খাটিয়ে মারছে না? অবশ্যই খাটিয়ে মারছে। কিন্তু এই কথাটা আমরা কবে থেকে বলতে শুরু করেছিলাম? শুরু থেকে, বহুদিন আগ থেকে, যখন মা ও অসুস্থ হয়ে গেছিল, মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল, যখন প্রচুর ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটাই কথা বলছে, একটা হেল্পিং হ্যান্ড রাখো। বেচুকে কানপাত করেছিল? করেনি। কিন্তু কারণ কি? বেচু মাকে বিক্রি করা তখন প্রয়োজন পড়েনি। বেচু তখন কন্টেন্টের কোনো অভাব হয়নি। এই মুহূর্তে বেচুর কন্টেন্টের অভাব হয়েছে। বেচু আবার তার মাকে বিক্রি করতে বসে পড়েছে। কিভাবে? যে আমি মাকে খাটিয়ে মারছি। বেচুর ভালোবাসার মানুষগুলো, বেচুর ভালোবাসার দর্শকগুলো কিন্তু বেচুকে কমেন্ট করেছে যে তুমি তোমার মাকে দিয়ে কেন স্কুলে পাঠাচ্ছ? এই বয়সে একটা মা স্কুলে বাচ্চাকে দিতে যাচ্ছে, ওখানে বসে থাকছে, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসছে, এসে বাড়ির সমস্ত রান্নাবান্না করছে, কাজকর্ম করছে, আবার কোনো দিন চ্যালেঞ্জিং ভিডিওগুলো করছে। এগুলো করাচ্ছ কেন মাকে দিয়ে? মাকে একটা হেল্পিং হ্যান্ড এনে দিতে পারো না? এই কথাটা আজকের থেকে কিন্তু বেচুকে বলা হয়নি, বহুদিন ধরে বলা হয়েছে। যাই, এখন কন্টেন্টের অভাব, এখন মাকে নিয়ে কথা বলতে হবে, সেজন্য বলেছে যে আমি খাটি কিন্তু মারছি না। মা বাচ্চাকে নিয়ে স্কুলে গেলে ভীষণ পরিমাণে ভালো থাকে, ওখানে একটু টাইম পায় রেস্ট নেওয়া। আচ্ছা, রেস্ট নেওয়ার টাইমটা কখন বলতো? আমাদের রেস্ট নেওয়ার টাইমটা কি ঘুমের থেকে উঠেই কি আমাদের রেস্ট নিতে হয়? তুমি বলো।
তোমরাই বলো, আমাদের কি ঘুমের থেকে উঠেই রেস্ট নিতে হয়? নিশ্চয়ই নয়। আমাদের কিছুটা কাজের পর একটু রেস্ট নিতে হয়, আবার কিছুটা কাজের পর আবার একটু রেস্ট নিতে হয়। ওর মা যখন স্কুলে যায় তখন কিন্তু ওর মা জাস্ট ঘুমের থেকে উঠে কিছু একটা খাবার বানিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে কিন্তু বেরিয়েছে, মানে নাতিকে খাইয়ে নিয়ে কিন্তু স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। যেই মানুষটা ঘুমের থেকে উঠলো সেই মানুষটা রেস্টের জন্য ওখানেই যায়, যে ওখানে গেলে পরে রেস্ট হবে মার। এটা প্রথম পয়েন্ট। যে সকাল 8টার সময় যায় সে রেস্টের জন্য যায় না, সে রেস্টের জন্য যায় না, যেটা বেচু বোঝানোর চেষ্টা করলে ওখানে গেলে মা একটু রেস্ট হয়, মা একটু আরাম পায়। এটা কোনোদিনও সম্ভব নয়। একটা মানুষ 6টার সময় ঘুমের থেকে উঠে সকাল 8টার মধ্যে যদি স্কুলে যায়, আমি টাইমটা ঠিক বলতে পারবো না কটার সময় যায়, কিন্তু সম্ভবত 8টা, 8:30 বা 7:30 মধ্যে মা স্কুলে যায়। তো সেই সময় একটা বাড়ির মহিলা যে মানে মাথার মধ্যে হাজারটা কাজ নিয়ে বসে আছে, সেই মানুষটা মানে কোনো মতে রেস্টের জন্য যেতে পারে না। সেই মানুষটাকে জোর জবরদস্তি পাঠানো হয় এবং মানুষটার মানসিকভাবে সে তখন চিন্তা মানে গ্রস্ত হয়ে যায়। ওখানে গিয়ে বাড়ি থেকে এই করতে হবে, বাড়ি থেকে ওই করতে হবে, বাড়ি থেকে ওই করতে হবে, কারণ ওই সময়টা যে কাজের সময়, ওই সময়টা ও ব্যয় করে কোথায় আসে? স্কুলে ব্যয় করে আসে। বেচুর কথা হিসেবে ওখানে কিছু মানুষ আছে, মহিলারা রয়েছে, সেখানে গিয়ে গল্প আড্ডা করে। কোন মহিলারা গিয়ে ওখানে গল্প আড্ডা করে? যাদের বাড়িতে বেচুর মার মতন কাজ নেই। একটু ভালো করে চিন্তা করে দেখো, তোমার আর আমার মতন মহিলারা ওখানটা গিয়ে আড্ডা মারবে না, স্কুলে বসে বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে বাইরে বসে আড্ডা মারবে না। যাদের বাড়িতে প্রচুর কাজ থাকে তারা কোনো মতে গিয়ে আড্ডা মারবে না, তাদের হাজবেন্ডরা গিয়ে দিয়ে আসবে বা অন্য কেউ গিয়ে দিয়ে আসবে। সেই ধরনের মহিলারা, বিশেষ করে আমি আমার কথা বলছি, আমার এতটা কাজ, আমি গিয়ে ওখানে কোনো মতেই আড্ডা মারতে পারবো না। আমার স্কুলের ছেলের সামনে স্কুলে গিয়ে বা মেয়ের স্কুলে গিয়ে আমি কারোর স্কুলের সামনে গিয়ে আড্ডা মারতে পারবো না। বুঝতে পেরেছো? আমরা যাবো, বাচ্চাকে দিয়ে চলে আসবো, কারণ আমাদের মাথার মধ্যে হাজারো হাজারো কাজের চিন্তা থাকে যে আমি 2 ঘন্টা ওখানে ব্যয় করবো, সেই 2 ঘন্টা আমাকে এক্সট্রা খাটতে হবে এখানে এসে। এই চিন্তাটা মার মধ্যে রয়েছে। বেচু বলছে ওর মা ওখানটা রিল্যাক্স করতে যায়, ওখানে গেলে পরে কি মন ভালো হয়ে যায়। মন কি ভালো হয়? দুটো মনের কথা বলবে। কার সাথে দুটো মনের কথা বলবে? তোমরাই বলো। প্রথম স্কুলটা কেন ছাড়ানো হয়েছিল? দুটো মনের কথা বলেছিল বলে তো, শাখা বাঁধনের কথা না গল্পটা বলেছিল বলেই তো, দুটো গল্প বলেছিল বলেই তো স্কুলটাকে ছাড়িয়ে দিয়ে অন্য জায়গায় রেখেছে। তা যে মা মনের কথা বলাতে বাচ্চা স্কুলটা চেঞ্জ করে দেয়, মাটা সেটা বুঝতে পারে যে আমি মনের কথা বলেছিলাম, সেটা ফাঁস হয়ে গেছে, সেই জন্য আমার নাতির স্কুলটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। সেই মা ওখানে গিয়ে দুটো মনের কথা বলতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব নয়। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করার কোনো দরকার নেই। আমরা সচক্ষে দেখতে পাচ্ছি এবং নিজের বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে পারছি যে বেচু কি করতে চাইছে। বেচু কেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলো? কারণ কি, বেচুর ভিউজটা ডাউন হয়ে গেছে। বেচু যে তার মাকে দিয়ে খাটাচ্ছে সেটা একদম 100% সত্যি দর্শকরা জান, তার ভালোবাসার দর্শকরা কিন্তু বুঝতে পেরেছে। এই অজুহাত দিলে চলবে না যে ওখানে গেলে পরে 10টা মানুষ গল্প করতে পারে, আড্ডা মারতে পারে। না না, ওটা গল্প আর আড্ডা মারার সময় না। সকাল 8টা থেকে 10টা অব্দি যদি ওর মা ওখানে গল্প আড্ডা মারে না, সেই কারণে কিন্তু মা এখানে এসে তড়িঘড়ি রান্না করতে শুরু করে। গল্প আড্ডা মারার সময় অন্য, রান্না বান্না শেষ হয়ে যাবে, রিল্যাক্স মুড হবে, তখন একটু খাবো দাবো, একটু আড্ডা মারবো, সে ব্যাপারটা আলাদা। কিন্তু ওই কাজের মাঝখানে 2 ঘন্টা ব্যয় করে আসা মানে ওই মহিলার উপর চাপ সৃষ্টি করা। ওখানে কোনো রিল্যাক্স মুডে গিয়ে ওই বান্ধবীদের সাথে গল্প আড্ডা করে মন ভালো করা নয়, ওখানে আরো বেশি চাপ সৃষ্টি করা যে আমাকে আরো 2 ঘন্টা তাড়াহুড়ো করে খাটতে হবে, আমার 2 ঘন্টা ব্যয় এখানটা হয়ে গেল। যে আমরা দেখেছি বেচুর মা কি পরিমাণে কাজ খুঁজে খুঁজে নিয়ে কাজ করে, দেখেছি যে বেচু এই যে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে না, এটাতে আমার ভীষণ পরিমাণে মাথা গরম হয়ে যায়। ও রাখতে চাইছে না, ও কোনো হেল্পিং হ্যান্ড রাখবে না, ও মাকে দিয়ে খাটিয়ে মারবে, অথচ কেউ বলতে পারবে না। বললে পরে তাকে কন্টেন্ট করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছুড়ে দেওয়া দিবে যে যে যা বলুক ওদের তো বলারই স্বভাব, ওরা তো বলবেই। আরে তুমি করতে পারছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে পারবে না? তুমি অন্যায় করছো, তুমি করতে পারছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে না? ঠিক আছে, গেল এই ব্যাপারটা নেই, ওর মার ব্যাপারটা নিয়ে গেল। এবার আসলো কি বাচ্চা স্কুল, ও আবার প্রশ্ন করছে যে বলো বাংলা স্কুলে পড়লে পরে কি কেউ দাঁড়ায় না? আমি তো প্রথম দিনই বলেছিলাম আমার কাছে কোনো মিডিয়ামই ফ্যাক্টর নয়, যেটা বাংলা হোক বা ইংলিশ হোক। হ্যাঁ, আমাদের যে সমাজ ব্যবস্থা যেভাবে চলছে, যেই পরিমাণে এগিয়ে যাচ্ছে, যে দ্রুত পরিমাণে এগিয়ে যাচ্ছে, সেখানে ইংলিশটা কম্পালসারি, ইংলিশটা শিখতে হবে। কিন্তু তার মানে এটা নয় যে আমার ছেলে বা আমার মেয়ে যদি বাংলা মিডিয়ামে পড়ে, বাংলা স্কুলে পড়ে, সে কোনোদিন স্ট্যান্ড করতে পারবে না, সে কোনোদিন তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। না না, আমাদের বাড়ির কথা বলছি, আমার শ্বশুর বাড়ির কথা বলছি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বাংলা মিডিয়ামে পড়েছিলাম। সেই সময় কিন্তু সেই পরিমাণে কিন্তু ইংলিশ মিডিয়ামে চল ছিল না। আমরা বাংলা মিডিয়ামে, আমরা কি সরকারি চাকরি করি না? প্রত্যেকটা করি, আমাদের বাড়ির সবকটা মানুষই তাই করে। তাহলে এটা কিন্তু ডিসাইড, শুধু আমি আমার পরিবারের কথা বলছি না, আমার বংশের প্রত্যেকটা মানুষই কিন্তু এই সরকারি চাকরির সাথে যুক্ত। প্রত্যেকটা মানুষই কিন্তু বাংলা মিডিয়ামে পড়েছে। তা আমি এই কনসেপ্টটাকে বিশ্বাস করি না যে বাংলা মিডিয়ামে পড়লে পরেই মানুষ হবে না, ইংলিশ মিডিয়ামে পড়লে পরেই মানুষ হবে। না না, মানুষের ভিত, বাচ্চার ভিত তৈরি হবে তার বাড়ির থেকে, তার শিক্ষা গ্রহণ হবে তার বাড়ির থেকে। সে বাড়িতে কি ধরনের শিক্ষা পাচ্ছে, তার বাচ্চা বাড়ির থেকে কি ধরনের শিক্ষা গ্রহণ করছে, সেটার উপরে নির্ভর
নির্ভর করবে। তারপরে বাচ্চার বাড়িতে কি পরিমাণে গাইড করা হচ্ছে, বাচ্চাকে কতটুকু শিক্ষা তাকে দেওয়া হচ্ছে, কি কতটুকু শেখানো তাকে হচ্ছে। স্কুল তো শুধুমাত্র কয়েকটা ঘন্টা, ডিসিপ্লিন শেখানো, যাতায়াত শেখানো, বন্ধুদের সাথে মেশা শেখানো, সব কালচার শেখানো, এগুলো কিন্তু স্কুলে করা হয়। কিন্তু স্কুলে যেগুলো যেগুলো কাজগুলো করানো হয় সেগুলো কিন্তু বাড়িতে এসে কতটা দায়িত্ব সহকারে আমরা মা বাবা সেটা পালন করছি এবং বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছি সেটার উপর নির্ভর করে। স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ালাম, কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে বাড়িতে চলে আসলো, বাচ্চাকে আমি দেখলাম না, কিছু না, আবার পরের দিন বাচ্চা স্কুলে চলে গেল, হোমওয়ার্ক করলো না। এই ধরনের না পড়ানোর থেকে আমি মনে করি বাংলা মিডিয়ামে পড়ুক, তবুও বাচ্চাকে যেন সঠিকভাবে মানুষ হয়, সঠিক ওয়েতে যেন আমরা মানুষ করতে পারি, এটা হচ্ছে আমার কথা। বেচুর এই কথাটা বলেছিল। যাই হোক, এরপরে বেচু যেগুলো বলেছে যে আমার কি ডিপিএসে বাচ্চা পড়ানোর মানে ক্ষমতা নেই। দেখো, ডিপিএসে আমাদের বাড়ির একটা বাচ্চা ডিপিএসে পড়তো আর কি, যাই হোক সেটা বাদ দিলাম। তো ডিপিএসে পড়ানোর ক্ষমতা নেই। আচ্ছা, বাচ্চাকে পড়ানোর ক্ষমতা, দেখো যারা বাংলা মিডিয়ামে পড়াতে পারবে তারা পড়াবে, যারা ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবে না, মানে আর্থিকভাবে যারা দুর্বল তাদের কথা বলছি। কিন্তু সত্যি সত্যি বেচুকে আর্থিকভাবে দুর্বল? প্রথমত কথা, বেচু কোটিপতি। দ্বিতীয়ত কথা, বেচু জমিদার বাড়ির ছেলে। তৃতীয়ত কথা, বেচু ইউটিউব থেকে তার বউকে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। যেই বাবা বলছে যে আমার কাছে আমার ছেলে থাকবে, যেই অধিকারে বলছে একটা বাবা আমার কাছে আমার ছেলে থাকবে, আমি আমার বাবা ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করব, মানুষের মতন মানুষ করব, সেই বাবা বাচ্চার ভবিষ্যৎ না দেখে, বাচ্চাকে ভালো স্কুলে না দিয়ে, কোনো ভালো জায়গায় না পড়িয়ে একটা 3 লাখের বাইক কিনতে পারে, একটা দালান বাড়ি তৈরি করতে পারে? কোন বাবা এই কাজটা করতে পারে? বাচ্চাকে আমি ওই ধরনের একটা স্কুলে ভর্তি করেছি, অথচ আমি একটা 3 লাখের বাইক নিয়ে ঘুরছি। বাচ্চাকে আমি ওই ধরনের একটা স্কুলে দিয়েছি, অথচ আমি দালান বাড়ি তৈরি করে আমি এখন রাজার মতন রয়েছি। এটা কি সত্যি সত্যি মানানযোগ্য? যারা কুড়ে ঘরে রয়েছে, যারা একটা মধ্যবিত্ত মোটামুটি মাথার ঠাঁই রয়েছে, তারা ওরকম ধরনের একটা স্কুলে পড়ালে মানানো যায়, তাতে আর্থিকভাবে তারা সবল নয়। কিন্তু বেচুকি আর্থিকভাবে সবল নয়? বেচুকি টিনাকে বিক্রি করে লক্ষাধিক টাকা ইনকাম করেনি? তা সেই টাকাগুলো কি তাহলে বাবা, যদি সত্যি সত্যি বেচু একটা ভালো বাবা হয়ে থাকতো, তাহলে সে টাকাগুলো কি সঞ্চয় করতো না? টিনার অ্যাকাউন্ট থেকে তো 5 লাখ টাকা গায়েব হয়ে গেছিল, তাই সেই টাকাগুলো কি সঞ্চয় করতো না? যে আমি বাবা, আমার ছেলেকে ভালো শিক্ষায় আমার শিক্ষিত করতে হবে, আমার থাক বাড়ি, আমার একতলা বাড়ি থাক, মাথার উপর যে ছাদ দেওয়া একটা বাড়ি একটা তলায় থাক, আমার 2 তলা কমপ্লিট করতে হবে না, আমি একতলায় যেরকম রয়েছি সেরকমই থাকি, ভবিষ্যতে যদি কোনোদিন করতে পারি করবো। এই যে টাকাটা আমার ব্যয় হচ্ছে, এই টাকাটা আমি আমার বাচ্চার পড়াশোনার বাবদ খরচা করব। যদি ভালো বাবা নিজের ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করবে এবং ভালোভাবে মানুষ করবে চিন্তা ভাবনা করতো, তা সেই বাবা 3 লাখ টাকা দিয়ে বাইক কিনতো না, কোনো দিনও কিন্তু না। এই 3 লাখ টাকাও যদি বাইকের পেছনে না খরচা করে সে যদি সঞ্চয় করতো, তাহলে আজকে বাচ্চাটাকে ভালো স্কুলে পড়াতে পারতো না? নিশ্চয়ই পারতো। আজকে যে টাকাগুলো খরচ করছে, এই যে এতগুলো খরচ করছে, এই ঘোরাফেরা খাওয়া দাওয়া এত কিছু যে খরচ করছে, সেই টাকাগুলো যদি সব সঞ্চয় করতো, তাহলে এই ছেলেটা কমপক্ষে মানে আমি তো মনে করি যে এইচএস অবধি তো ভালো মতন পড়াশোনা করে বেরিয়ে যেত, যদি প্রত্যেকটা টাকাটা হিসেব করে খরচ করা হতো, বাচ্চার জন্য রাখা হতো, বাচ্চার চিন্তা করা হতো। করেছে কি? কিচ্ছু করেনি, ও নিজের চিন্তা করেছে। আমি একটা বাইক নেবো বাবা, ভুঁই করে বেরোবো, 3 লাখ টাকা বাইক নেবো, পেছনে কাউকে বসাবো, সে তোমাকে কি মুই কি হুনু ভাববে, অনেক কিছু ভাববে, সে একদম ফুর্তি করতে করতে বেরিয়ে যাবো, একটা বিশাল দালান বাড়ি তৈরি করবো, ব্যাস ঘরে কাউকে নিয়ে এসে রাখবো, তার সাথে বেশ ফুর্তি মজা করবো। এই ধরনের মানসিকতার মানুষ সে বাচ্চা মানুষ করবে? একটা রিয়েল বাবা যদি হতো, সত্যি সত্যি যদি বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করতো, সে এই ধরনের ফালতু খরচাগুলো করতো না। হ্যাঁ, আমি ফালতু খরচা বলছি, কারণ এখানে প্রশ্ন বাচ্চার ভবিষ্যতের, এখানে প্রশ্ন বাচ্চার শিক্ষার, আমি সেই জন্য ফালতু কথা বলছি। হ্যাঁ, তোমরা বলবে যে দালান বাড়ি করেছে, এখন তো সবাই এরকম ধরনের করে, তো সবার সাথে তো আমার তুলনা করে চলবে না। আমার তো আর্থিক যতটা ইনকাম তার উপরে আমার ব্যয়টা দেখতে হবে, তো আমার আয় হিসেবে তো ব্যয় করতে হবে, তাই না? তো বেচু যখন চিন্তা করছে আমি ডিপিএসে পড়াতে পারবো না, ডিপিএসে কি সত্যি সত্যি পড়াতে পারতো না? যদি এই সঞ্চয়গুলো করতো, ডিপিএসে পড়াতে পারতো না? পারতো, ডিপিএসে পড়াতে ও পারতো, কিন্তু ও পড়াবে না। বুঝতে পেরেছো? ও জানে যে ভবিষ্যৎটা কি হতে চলেছে, ভবিষ্যৎটা কি হবে। একটা কথা ও বলছে, বাচ্চাকে তো তোমরা সবসময় দেখো, ও তো ঠাকুমা দাদু বাবা ছাড়া কিচ্ছুই চলে না। আমি একটা কথা বলে রাখি, এই যে বাচ্চাটা না জলের মতন হয়, জলের মতন। এই যে একটা গ্লাস, এই গ্লাসে যদি আমি জল ঢালি, এই গ্লাসের আকারই কিন্তু আমাদের বাচ্চাটার আকার ধারণ করবে। বুঝতে পেরেছো? এরকম যদি আমি একটা ছোট গ্লাস নিই, মনে করি এই একটা ছোট গ্লাস,
এটাতে যদি আমি একটা জল ঢালি, আমার বাচ্চা কিন্তু এই আকারই ধারণ করবে, মানে একটা বড় গ্লাসে ঢাললে যা আকার ধারণ করবে এই গ্লাসে ঢাললেও কিন্তু সেই আকারই ধারণ করবে, মানে যেই পাত্রে তুমি বাচ্চাকে রাখবে সেই আকারই কিন্তু বাচ্চা ধারণ করবে। ওদের সেই ধরনেরই ওরা সেই ধরনের মানসিকতা নিয়ে, মানে এখন ওই ধরনেরই চলছে ওরা এখনো পর্যন্ত কিন্তু ওদের মাথায় সেই বুদ্ধি আসেনি। 12, 15, এখন তো 21 বছর অবধি কিন্তু সেই ধরনের আমাদের সাবালক ধরা হয় না, নাবালকের মধ্যেই ফেলা হয়, এটা তো বাচ্চা শিশু। তো বাচ্চাকে যেই পরিবেশে রাখবে, যার সাথে রাখবে, বাচ্চারা 1, 2 মাস 3 মাসের পর থেকে কিন্তু ওদেরই উপরে নির্ভর হতে শুরু করবে, ওদের উপরেই টান পড়তে শুরু করবে, ওদেরকেই কিন্তু চোখে হারাতে শুরু করবে। এটা কোনো বড় কথা নয় যে বাচ্চা শুধুমাত্র বাবা, ঠাকুমা, পাপা করে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বাচ্চাটা যদি এখন মার কাছে চলে যায়, মা, দিদা এবং দাদুর কাছে থাকে, আজকের থেকে 1-1.5 বছর বাদেও কিন্তু ওই বাচ্চাটা শুধু মা, দাদু আর দিদাই করবে, মা, দাদু আর দিদাই করবে, কারণ বাবা, ঠাকুমা, দাদা করবে না, কিন্তু ঠাকুরদা করবে না কিন্তু। তা এই ধরনের কনসেপ্টগুলো যে বাচ্চা শুধু আমাকেই ভালোবাসে, বাচ্চা শুধু আমার কথাই চিন্তা করে, না, বাচ্চাকে ওই পরিবেশে রাখা হয়েছে সেই জন্য বাচ্চা এই কথা বলছেন। বাচ্চাকে ওই পরিবেশ থেকে অন্য পরিবেশে নিয়ে যাওয়া হোক, বাচ্চা কিন্তু ওই কথাটা বলবে না। এগুলো ভুল ভাল বলে বা দর্শকদের নিয়ে আসলে কি বলতো, যে বললাম ওর এইটা দরকার, এখন ওদের ইনকামের দরকার, ওর এখন এই বিষয়টাকে আলোচনা করা দরকার যে আমি বাচ্চাকে আমার মতন করে মানুষ করবো। বাচ্চার কথা বললে পরে ভিউয়ার্সরা দৌড়ে আসবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দৌড়ে আসবে, মাকে কাজের লোক বললে পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দৌড়ে আসবে, আমাকে নিয়ে ভিডিও করবে, আমার ভিউজ ইনকাম হবে। এটাই হচ্ছে ওর মূল উদ্দেশ্য। না বাচ্চাকে ও ঠিকঠাক করে মানুষ করবে, না বাচ্চাকে কখন করে বলো তো তোমরা মানুষ ওকে, ও বাচ্চার কিছুই করে, শুধু ক্যামেরাটা ধরে, কিচ্ছু করে না কিন্তু। খাওয়ানো, দাবানো, যাবতীয় কাজ, নিত্য প্রয়োজনে যাবতীয় কাজ সমস্ত কিছু ওর ঠাকুমা করে। ও কিন্তু কোনো কিছু করে না, পড়াতে পর্যন্ত বসে না, স্কুলে নিয়ে যা একটা এই মুহূর্তে বাচ্চাটার দরকার তার বাবার, মানে তো বাবা স্কুলে নিয়ে যাবে, বাবা কথা বলবে, বাবা দেখে আসবে কি ধরনের কিরকম ধরনের পড়াশোনা হচ্ছে, কিভাবে পড়াশোনা করছে। আমরা তো অ্যাক্টিভিটির মাধ্যমে, এইসব বাচ্চাগুলোকে তো অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াশোনা শেখাই। এখানে তো ওই ধরাবান্ধা ওরকম করে বল এ, বল বি, বল সি, এরকম তো পড়াই না, অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াশোনাগুলো করাই, তাই না? সেগুলো কি ধরনের অ্যাক্টিভিটি করানো হচ্ছে সেগুলো তো দেখার বিষয় আছে। বাবা কোনোদিন স্কুলে গিয়েও কি মেরেছে? কোনোদিন দেখেছে? এই বাবা এই মুহূর্তে কোনো কিছু করতে পারছে না, ঠাকুমা করতে পারছে, সব কিছু করছে। যেদিন ঠাকুমা থাকবে না সেই বাবাকে কোনোদিনও ওই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে? এখনই চিন্তা করছে না, তারপর তো আরও একজন চলে আসবে, সেখানে যদি আরও একটা প্যাং হয়, সেই বাবা চিন্তা করবে? কোনোদিনও করবে না। এটা শুধুমাত্র ভিউজের খেলা, ভিউজের ইনকাম করার চেষ্টা, আর কিছুই না। আচ্ছা, থাকলো টিনা ঘুরতে গেছে মামার বাড়িতে, সেটাকে নিয়েও প্রচুর কথা বলা হচ্ছে। টিনা কেন এই কৃষ্ণনগরে গেল, কিসের জন্য কৃষ্ণনগরে গেল? তোমরা সবাই জানো বেচু একটা কেসের কথা বলেছে, কেসে টিনা নাকি উপস্থিত হয়নি, এরকম কিছু একটা বলেছে, জানি না ভিতরে কেসের সংক্রান্ত ব্যাপারটা জানি না। কেন টিনা উপস্থিত হলো না? যেখানে বাচ্চার ব্যাপার সেখানে কেন উপস্থিত হলো না, কি ব্যাপার জানি না, কি ধরনের কেস সেটাও বলতে পারছি না। তবে টিনা কৃষ্ণনগরে গেছে, এটা নিয়েও অনেক কথা চলছে, সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।